এই ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর 2019-এর মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের 392 পেজের 2 মার্কসের অঙ্কগুলো করে দেওয়া হয়েছে, অর্থাৎ 4 নম্বরের অঙ্কগুলো। আর কোনো অঙ্কতে তোমাদের অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাও, সেগুলো সলভ করে দেওয়া হবে। ফার্স্ট কোয়েশ্চেন, বার্ষিক 4% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 15,625 টাকার সবৃদ্ধি মূল 17,576 টাকা হবে? তাহলে এখানে অন্যান্য সব কিছু বলে দিয়েছে, খালি জানতে চেয়েছে সময়টা। তাহলে অঙ্কটা আমরা এইভাবে সলভ করব। ধরি সময় টি বছর, তাহলে এখানে আমরা খুব ইজিলি করতে পারবো 15,625 টাকার 4% হারে টি বছরে সমূল চক্রবৃদ্ধি হবে 15,625 ব্র্যাকেটে 1 প্লাস r/100, অর্থাৎ এখানে আমাদের r হচ্ছে 4% টু দি পাওয়ার টি, যেহেতু সময় হচ্ছে টি বছর, এত টাকা। তোমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা জানোই, আমরা এখানে সমূল চক্রবৃদ্ধিটা বের করলাম সেই ফর্মুলা থেকেই, যে ফর্মুলাটা হচ্ছে p ব্র্যাকেটে 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। তাহলে আমরা পেয়ে গেলাম সমূল চক্রবৃদ্ধি, এটা হচ্ছে আমাদের বের করা সমূল চক্রবৃদ্ধি, আর ওরা দিয়ে দিয়েছে 17,576। তাহলে আমরা প্রশ্ন অনুসারে দুটোকে সমান করতেই পারি। প্রশ্ন অনুসারে আমাদের বের করা সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ 15,625 ব্র্যাকেটে 1 প্লাস 4/100 টু দি পাওয়ার টি ইকুয়ালস টু ওদের বের করা সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ 17,576। ক্যালকুলেশন করা যাক। 1 প্লাস 4/100 টু দি পাওয়ার টি ইকুয়ালস টু আমাদের বেরোচ্ছে 17576 ডিভাইডেড বাই 15625। তাহলে আমাদের কাটাকাটি করতে হবে, দেখা যাক 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে কিনা। 7 7 হয় 14, 14 আর 5 19, 20, 26 না, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে না। যখন নিতান্ত এরকম সিচুয়েশন চলে আসবে, মানে কাটাকাটি যাচ্ছে না, তখন কি করবে আমি তোমাদের বলে দিচ্ছি। এরকমভাবে দুটো যে টার্ম আছে অর্থাৎ লব আর হরের ভগ্নাংশের টার্ম দুটোকে এইভাবে ভেঙে নেবে উৎপাদকের আকারে। এখানে দেখো ভেঙে নেওয়ার ফলে কি হচ্ছে, ভেঙে নেওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে টার্মটা আসছে উপরে সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 6, আর নিচে যে টার্মটা আসছে সেটা হচ্ছে এইভাবে 13 কিউব আর 12 কিউব। তাহলে আমরা উপরে কিউব আর নিচে, বা উপরে টু দি পাওয়ার 6 আর নিচে কিউব এমনটা করব না, সেই জন্য এখানে 5 টু দি পাওয়ার 6টাকে আমরা 25 কিউব আকারে প্রকাশ করব, আর নিচে 13 আর 2 অর্থাৎ 26 কিউব আকারে প্রকাশ করব। তাহলে রাশিটা এমনটা দেখতে হচ্ছে যে 1 প্লাস 4/100 টু দি পাওয়ার টি ইকুয়ালস টু উপরে হচ্ছে আমাদের 26, নিচে হচ্ছে 25 তার হোল কিউব। আশা করি বোঝাতে পারলাম। এবার নেক্সট এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এখানে 100 প্লাস 4 টু দি পাওয়ার টি ইকুয়ালস টু 26/25 তার কিউব। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা 104 ডিভাইডেড বাই 100 পাচ্ছি টু দি পাওয়ার টি, এখানে 26/25 তার কিউব। এখান থেকে আমরা খুব ইজিলি 104 আর 100কে 4 দিয়ে কাটলে আমরা পেয়ে যাচ্ছি নিচে 25 আর উপরে 26। এবার যদি তোমরা দুটো টার্মকে খেয়াল করো, এখানে 26/25 টু দি পাওয়ার টি আছে, এখানে 26/25 টু দি পাওয়ার 3 আছে, তাহলে টি ইকুয়ালস টু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 3। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে যখন এরকম সিচুয়েশন আসবে এখানে কাটাকাটি যাচ্ছে না, সেই ধরুন খেয়াল রাখবে এইভাবে টার্মগুলোকে ভেঙে নেওয়া। আর অবশ্যই লব হরে একই পাওয়ার রাখতে চাই, ওই জন্য আমরা এখানে নিচে 5 টু দি পাওয়ার 6 না করে 5 এর কিউব করলাম, উপরে যেহেতু 26 কিউব হচ্ছিল তাই জন্য। আশা করি অঙ্কটা বোঝাতে পারলাম। সেকেন্ড কোয়েশ্চেন, রাজীব ও অজিত দুজনের অংশীদারি কারবার বা অংশীদারি ব্যবসায় মোট লাভ হচ্ছে 1500 টাকা। রাজীবের মূলধন 6,000 টাকা, লাভ হচ্ছে 900 টাকা। তাহলে অজিতের মূলধন কত? ফার্স্টে আমরা এখানে মোট লাভটা জানি আর রাজীবের লাভটাও জানি।
তাহলে খুব সহজে অজিতের লাভটা ফার্স্টে বের করে নেব। ব্যবসায়ে অজিতের লাভ মোট লাভ থেকে আমরা এখানে রাজীবের লাভটা বিয়োগ করে নিচ্ছি, তাহলে অজিতের লাভটা ইজিলি পেয়ে যাচ্ছি। 1500 থেকে 900 মাইনাস হলে 600। তাহলে অজিতের লাভটা আমরা এখানে জেনে গেছি। আর ওরা জানতে চেয়েছে যে অজিতের মূলধনটা কত। তাহলে এখানে আমরা ধরে নেব, ধরি অজিতের মূলধন x টাকা। x টাকা। তাহলে এখন আমরা অজিতের মূলধনও জানি, মানে আমাদের ধরে নেওয়া টার্ম, আর অজিতের লাভ্যাংশও জানি, আর সুজিতের লাভ্যাংশ রাজীবের মূলধন আর লাভ্যাংশ তো ওরা প্রথমেই বলে দিয়েছিল। আর যেহেতু বাহ্যিক কোনো শর্ত উল্লেখ না থাকলে লাভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়, তাহলে আমরা এখানে ইজিলি লিখতে পারি প্রশ্নানুসারে অজিত আর রাজীবের মূলধনের অনুপাত সমান সমান তাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত। অর্থাৎ অনুপাতটা দাঁড়াচ্ছে এরকম, অজিতের অনুপাত হচ্ছে x:, রাজীবের মূলধনের পরিমাণ হচ্ছে 6000 টাকা, তাহলে এটা হচ্ছে তাদের মূলধনের অনুপাত সমান সমান তাদের প্রাপ্ত লাভ্যাংশের অনুপাত। অজিতের লাভ্যাংশ হচ্ছে 600 টাকা, আমরা ক্যালকুলেট করে বের করলাম, আর রাজীবের লাভ্যাংশ ওরা বলে দিয়েছে 900 টাকা। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করা যাক, x/6000 = 600 ডিভাইডেড বাই 900। তাহলে কাটাকাটি করে আমরা ক্যালকুলেশন করে যেটা পাচ্ছি x = 36000। অর্থাৎ এখানে খুব ইজিলি আমরা x এর মানটা পেয়ে যাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে, ডিভাইডেড বাই 9 অবশ্যই। তাহলে কাটাকাটি করলে 4 নং 36, খুব ইজিলি আমরা x এর মান পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে 4000 টাকা। তাহলে ব্যবসায় অজিত কত টাকা ইনভেস্ট করেছিল বা অজিতের মূলধন কত, 4000 টাকা, আমরা খুব ইজিলি পেয়ে গেলাম। কোয়েশ্চেন নাম্বার 3, এখানে x = বলেছে 5 + 2√6, আর এখানে √x + 1/√x এর মান জানতে চেয়েছে। কিন্তু √x এর মান জানতে হলে আমাদের তো প্রথমে x কে একটা পূর্ণবর্গ রাশি আকারে নির্ণয় করতে হবে, তাহলে আমাদের √x এর মান বের করতে সুবিধা হবে। তো সেই কাজটাই আমরা এখানে করব। 4-এর 3 নম্বর কোয়েশ্চেন, ওরা ফার্স্টে বলে দিয়েছে যে x = হচ্ছে 5 + 2√6। এখানে তোমরা একটু যদি দেখো তাহলে বুঝতে পারবে, এই 5টাকে যদি আমরা এইভাবে ভেঙে নিই 3 + 2-তে, তাহলে এখানে আমাদের একটা ফর্মুলা পড়ছে। ফর্মুলাটা হচ্ছে এমনটা যে x = √3 তার স্কোয়ার প্লাস √2 তার স্কোয়ার প্লাস 2√3 × √2। অর্থাৎ যদি আমরা √3-কে a আর √2-কে b ধরি, তাহলে এটা a² + b² + 2ab এর ফর্মুলা পড়ছে, যেটা হচ্ছে a + b হোল স্কোয়ারের ফর্মুলা, যেটাকে আমরা √3 + √2 তার হোল স্কোয়ার লিখতেই পারি। তাহলে যদি x এর ভ্যালু এটা হয়, তবে √x এর ভ্যালু আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি √3 + √2। আশা করি আমি বোঝাতে পারলাম। আর √x এর ভ্যালু যদি আমরা পেয়ে যাই, তাহলে আমাদের √x এর ভ্যালু যখন আমরা পেয়ে যাচ্ছি, তাহলে 1/√x এর ভ্যালু বের করতেও আমাদের কোনো রকম অসুবিধা হবে না। 1/√x হচ্ছে আমাদের 1/√3 + √2। তাহলে এই টার্মটার করণীয়সন করা যায়। করণীয়সন করলে আমরা একইভাবে লব আর হরে আমরা যদি √3 আর √2-কে a আর b আকারে ধরি, তাহলে a + b টার্মটা যেহেতু নিচে আছে, তার করণী সরানোর জন্য আমরা উপরে আর নিচে a - b টার্ম দিয়ে গুণ করব, অর্থাৎ √3 - √2 দিয়ে। তাহলে √3 - √2 দিয়ে উপর নিচে গুণ করার ফলে আমরা এই টার্মটা পাচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। এর ফলে আমাদের উপরে থাকছে √3 - √2, আর নিচে করণী নিরসনের জন্য a² - b² এর ফর্মুলা পড়ছে, যেখান থেকে √3² 3 আর √2 এর স্কোয়ার 2 পাচ্ছি। অর্থাৎ খুব সুন্দর একটা মান পাচ্ছি আমরা √3 - √2। এবার যদি আমাদের যে মানটা চেয়েছে জানতে, সে মানটা বের করি, অর্থাৎ √x + 1/√x। তাহলে খুব ইজিলি হয়ে যাবে ম্যাথটা, কারণ √x এর ভ্যালু আমরা অলরেডি বের করে রেখেছি, √3 + √2, আর 1/√x এর ভ্যালু হচ্ছে √3 - √2। এখানে √2 কেটে আমাদের অ্যান্সার বেরোচ্ছে 2√3। এই ম্যাথটা তোমরা অন্যভাবেও চাইলে করতে পারতে। যখন একবার আমরা √x এর ভ্যালু পেয়ে গেছি, তখন তোমরা এইভাবে ম্যাথটাকে সলভ করতে পারতে। এখানে ভগ্নাংশে যোগ করলে এখানে তোমরা x পেয়ে যেতে, x + 1,
ঠিক এক্স এর মানটা তোমরা যেহেতু জানা আছে, এক্স এর মানটা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এইভাবে অ্যান্সার বেরোতো 2√3। আশা করি তোমাদের দেখাতে পারলাম, কিন্তু আমার মতে এইভাবে করলে বেশি সোজা হবে, ওই জন্য এই প্রসেসটা পরে আবার আলাদা করে আলোচনা করলাম। নাম্বার কোয়েশ্চেন, এই সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত? সমীকরণটা ফার্স্টে আমরা টুকে নিই। সমীকরণটা ওরা বলেছে কে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 12 কে ইকুয়ালস টু 0, যেখানে কে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, -6 হচ্ছে এক্স এর সহগ, আর 12 হচ্ছে ধ্রুবক রাশি। তাহলে আমরা জানি বীজদ্বয়ের যোগফল নির্ণয়ের ফর্মুলা, বীজদ্বয়ের যোগফল হয় -b/a, যেখানে b হচ্ছে এক্স এর সহগ আর a হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। সেই ধরুন আমরা বীজদ্বয়ের যোগফল পেয়ে যাচ্ছি -b/a। এখানে আমাদের b হচ্ছে -6 আর a হচ্ছে k, সুতরাং 6/k হচ্ছে আমাদের বীজদ্বয়ের যোগফল। তাহলে বীজদ্বয়ের গুণফলও আমরা এখানে পেয়ে যাব। বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা হচ্ছে আমাদের c/a, যেখানে c হচ্ছে ধ্রুবক রাশি আর a হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে সেই ক্ষেত্রে আমাদের c/a হচ্ছে 12k ডিভাইডেড বাই k, অর্থাৎ 12। আর যেহেতু ওরা সমীকরণে বলে দিয়েছে যে বীজ দুটোর যোগফল আর গুণফল সমান, তাহলে আমরা খুব সহজে এখানে লিখতে পারবো প্রশ্নানুসারে, বা এমনিই তোমরা লিখতে পারবে 6/k ইকুয়ালস টু 12। তাহলে k ইকুয়ালস টু বেরোচ্ছে 6/12, অর্থাৎ 1/2। তাহলে k এর ভ্যালু খুব ইজিলি আমরা পেয়ে গেলাম 1/2। 5 নাম্বার কোয়েশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তে AB হচ্ছে ব্যাস, C বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, BAC যদি 50 ডিগ্রি হয় আর CD ABর উপর লম্ব হয়, তাহলে BCDর মান কত? তাহলে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে আমাদের বৃত্তটা। যেহেতু AB ব্যাস বলেছে, আমরা AB কে ব্যাস ধরে নিলাম। C বলেছে বৃত্তের উপর যে কোনো বিন্দু, Cটাকে আমরা এখানে ধরে নিয়েছি। এবার ওরা বলেছে BAC 50 ডিগ্রি, BAC 50 ডিগ্রি। তো চাইলে তোমরা এরকম জায়গাতেও ধরতে পারো, এখানে ধরছি সিটা, তাহলে কোনটা মোটামুটি জাস্টিফাই করবে? BAC 50 ডিগ্রি। এখন মনে হচ্ছে মোটামুটি 50 ডিগ্রির মতো। নেক্সট ওরা বলেছে যে CD হচ্ছে AB এর উপর লম্ব, তাহলে CDটা হচ্ছে ABর উপর লম্ব এইভাবে। আর ওরা জানতে চেয়েছে তাহলে BCD এর মান কত? BCD অর্থাৎ এই কোণটার মান ওরা জানতে চেয়েছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আর ওরা বলে দিয়েছে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এটা লম্ব। আমরা কিভাবে নির্ণয় করব ফার্স্টে সেটা আলোচনা করে নিই। যেহেতু ABটা ব্যাস, সুতরাং এই গোটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ কোণ ACBটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। এবার এই ছোট্ট ত্রিভুজটা নিয়ে দেখলে তোমরা বুঝতে পারবে, এই যে এই ছোট্ট ত্রিভুজটা অর্থাৎ ACD ত্রিভুজ, এর এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু CD লম্ব ABর উপর। তাহলে এই কোণটা আমরা খুব ইজিলি পেয়ে যাব, যেহেতু একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, দুটো কোণ জানা থাকলে তৃতীয় কোণটা আমরা ইজিলি পেয়ে যাব। তাহলে এই কোণটার মান একবার আমরা যদি পেয়ে যাই, 90 থেকে এটা বাদ দিলে এই কোণটাই পড়ে থাকে, যেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখবো কিভাবে? আমরা এইভাবে লিখব। এখন ত্রিভুজ ACD এর কোণ ADC ইকুয়ালস টু 90 ডিগ্রি, ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু CD লম্ব AB। কোণ CAD ইকুয়ালস টু 50 ডিগ্রি, ব্র্যাকেটে লিখে দেবে, যেহেতু প্রশ্নে উল্লেখিত কোণ BAC ইকুয়ালস টু 50 ডিগ্রি। একই জিনিস, অতএব কোণ ACD ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস অন্য দুটো কোণের যোগফল আমরা জানি, একটি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই 180 থেকে দুটো কোণের সমষ্টি বিয়োগ করলে তৃতীয় কোণটা অনায়াসে বের করা যায়। তাহলে 180 মাইনাস এখানে অ্যাড করলে হচ্ছে 140, তাহলে খুব ইজিলি আমরা পেয়ে গেলাম 40 ডিগ্রি এই কোণটার মান। এবার আমরা লিখব আবার কোণ ACB ইকুয়ালস টু 90 ডিগ্রি, ব্র্যাকেটে লিখে দেবে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ACB যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা এখানে খুব ইজিলি লিখতে পারবো কোণ BAC, ফার্স্টে দুটো সমষ্টিই লিখি না কেন, কোণ ACD প্লাস BCD, অর্থাৎ কোণ ACD প্লাস BCD ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি।
আর প্রশ্নে ওরা জানতে চেয়েছে যে কোন বিসিডির মান কত। তাহলে আমরা এখানে লিখে দেবো কোন বিসিডি ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি মাইনাস কোন এসিডি, সুতরাং 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, সুতরাং 50 ডিগ্রি। তাহলে খুব ইজি ছিল কোয়েশ্চেনটা সলভ করা। কোন বিসিডির মান 50 ডিগ্রি। 9 নম্বর কোয়েশ্চেন, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো। এক্স বিসি 98 ডিগ্রি হলে এডিবি 45 ডিগ্রি হলে বিএসির মান কত। তাহলে আমরা ফার্স্টে ছবিটা এখানে, এটা হচ্ছে আমাদের বৃত্ত, এটা হচ্ছে আমাদের বৃত্তস্থ চতুর্ভুজ। এবিসিডি, ওরা প্রশ্নে বলেছে এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন এক্স বিসি 98 ডিগ্রি হয়। তাহলে এই কোণটা হচ্ছে 98 ডিগ্রি ওরা বলে দিয়েছে। আর বলেছে যে এডিবি 45 ডিগ্রি, এডিবি অর্থাৎ এই কোণটা 45 ডিগ্রি। ওরা জানতে চেয়েছে কোন বিএসি এর মান, অর্থাৎ বিএসি এই কোণটার মান জানতে চেয়েছে। ঠিক আছে, আমরা কীভাবে করব ফার্স্টে আলোচনা করে নিচ্ছি। দেখো এখানে এ বি এক্স হচ্ছে একটা সরলরেখা অবশ্যই, কারণ বিসি এবি বাহুকে বর্ধিত করা হয়েছে এক্স পর্যন্ত। সুতরাং এই গোটা কোণটার সমষ্টি হচ্ছে এই দুটো কোণটার সমষ্টি, অর্থাৎ এই সম্পূর্ণ কোণটা হচ্ছে 180 ডিগ্রি, যেহেতু একটা স্ট্রেট লাইন 180 ডিগ্রি কোণকে রিপ্রেজেন্ট করে। অন্যদিকে এই সম্পূর্ণ কোণটা আর এই সম্পূর্ণ কোণটা, অর্থাৎ একটা চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে যদি এই দুটো কোণের সমষ্টি 180 ডিগ্রি আর এই দুটো কোণের সমষ্টিও 180 ডিগ্রি হয়, তাহলে খুব ইজিলি এই গোটা কোণটা এই কোণটার সমান। তাহলে সেখান থেকে আমরা এই কোণটা ইজিলি পেয়ে যাব, 98 থেকে 45 মাইনাস করলে এই কোণটা পেয়ে যাব। তারপর আমরা যদি বিসি বৃত্তচাপ থেকে দেখি, তাহলে বিসি বৃত্তচাপের উপর এই কোণটা আর এই কোণটা, অর্থাৎ আমাদের যেটা নির্ণয় করতে বলেছে, এই দুটো কোণ হচ্ছে পরিধিস্থ কোণ, যাদের মান সমান হবে। সুতরাং খুব ইজিলি আমরা পেয়ে যাব। তাহলে অঙ্কটা সলভ করা যাক। সবার ফার্স্টে আমরা এরকম করব, কোণ এবিসি প্লাস কোণ এক্সবিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেবে তোমরা, যেহেতু এবিএক্স একটি সরলরেখা। তারপর আবার আমরা লিখব কোণ এডিসি প্লাস, ফার্স্টে কোণ এবিসি লিখে নিই, তাহলে সুবিধা হবে একটু দেখাতে। কোণ এবিসি প্লাস এডিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। ব্র্যাকেটে লিখে দেবে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়। যাই হোক, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় পরস্পর সম্পূরক এখানে কমপ্লিট করে দেবে। এখানে এবার যদি এই কোণটা আর এই কোণটা সমষ্টি 180 ডিগ্রি হয় আর এই কোণটা সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এবিসি যেহেতু দুটোতেই কমন, আমরা ইজিলি লিখতে পারি কোণ এক্সবিসি ইকুয়ালস টু কোণ এডিসি, কোণ এডিসি। অর্থাৎ কোণ এডিসির মানটা আমরা এখানে পেয়ে যাচ্ছি 98 ডিগ্রি। কারণ কি? কারণ এক্সবিসি কোণটার মান 98 ডিগ্রি আমরা আগেই পেয়েছি। এবার এডিসি কোণটাকে আমরা এই দুটো ভাগে ভাগ করতে পারি। এডিসি কোণটা হচ্ছে, একটা হচ্ছে বিডিএ আর একটা হচ্ছে সিডিবি। কিভাবে আমি তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে একটা কোণ হচ্ছে এই কোণটা আর একটা কোণ হচ্ছে এই কোণটা, অর্থাৎ বিডিএ একটা কোণ আর সিডিবি আর একটা কোণ। এই দুটোর কোণের সমষ্টি হচ্ছে 98 ডিগ্রি, যার মধ্যে কোণ বিডিএ অর্থাৎ এডিবি এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা লিখতেই পারি কোণ সিডিবি ইকুয়ালস টু 98 মাইনাস কোণ বিডিএ, বা 98 মাইনাস কোণ বিডিএ বা এবিডি। এই কোণটা যেহেতু হচ্ছে 45 ডিগ্রি, সুতরাং এর ভ্যালুটা যদি আমরা এখানে পুট করে দিই, তাহলে খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি 98 থেকে 45 মাইনাস হলে 45 প্লাস 8 অর্থাৎ 53 ডিগ্রি। তাহলে সিবিডি এই কোণটার মান আমরা পেয়ে গেলাম 53 ডিগ্রি। এবার আমরা লিখব অতএব কোণ বিএসি ইকুয়ালস টু কোণ সিডিবি, কারণ বিসি বৃত্তচাপের উপর পরিধিস্থ কোণ, বৃত্তচাপের উপর দুটোই পরিধিস্থ কোণ এখানে লিখে নেবে, বিসি বৃত্তচাপের উপর উভয় পরিধিস্থ কোণ। তাহলে কোণ বিএসসি এর মানও আমরা ইজিলি পেয়ে গেলাম 53 ডিগ্রি। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। হ্যাঁ, আমরা এখানে ছবিটা এঁকে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ।
আর আমরা জানি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করা হলে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ্য এবং তারা মূল ত্রিভুজের সঙ্গেও সদৃশ্য। তাহলে এখানে এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। আর আমরা জানি সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত সমান হয়। আর অনুরূপ বাহু শনাক্ত করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে অনুরূপ কোণ, কারণ অনুরূপ কোণের বিপরীত বাহুগুলোই অনুরূপ বাহু হয়। তাহলে এখানে আমরা অনুরূপ কোণটা ফার্স্টে চিনব। এটাও কোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এটা যদি কোণ 1 ধরি, এই ত্রিভুজের এই কোণটা 1, এই দুটো কোণ সমান। অপরপক্ষে একইভাবে আমরা পাবো এই কোণটার সঙ্গে সমান হবে এই কোণটা, দ্বিতীয় কোণ, আর এই কোণটার সঙ্গে সমান হবে এই কোণটা। অর্থাৎ দুটো ত্রিভুজেরই তিনটে অনুরূপ কোণগুলো বের করে নিলাম। এবার আমাদের কাজটা সুবিধে হবে। এবার এখানে প্রশ্নে আমাদের এইটা বলে দিয়েছে, অর্থাৎ এডি বলে দিয়েছে আর বিডি বলে দিয়েছে, জানতে চেয়েছে সিডি। তাহলে আমরা এইভাবে লিখব, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশ্য। ফার্স্টেই তোমরা এখানে লিখে নেবে, কারণটা এখানে ব্র্যাকেটে লিখবে। সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে অতিভুজ যে দুটো ত্রিভুজ উৎপন্ন করে সেই উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ্য হয়। তাহলে এখানে এবিডি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি লিখি বিডি বাই এডি, এই দুটো বাহুর অনুপাত, তাহলে বিডি বাহুটা ছিল কোণ 2 এর অপোজিট বাহু। সেই ধরুন এই ত্রিভুজের ক্ষেত্রে কোণ 2 এর অপোজিট বাহু হচ্ছে সিডি, তাহলে উপরে হবে সিডি। একইভাবে এডিটা ছিল এই ত্রিভুজের ক্ষেত্রে কোণ 3 এর অপোজিট বাহু, তাহলে এই ক্ষেত্রে কোণ 3 এর অপোজিট বাহু হচ্ছে বিডি, সুতরাং এখানে আমাদের হবে বিডি। আর আমাদের যেহেতু সিডি বের করতে হবে, তাহলে সিডি ইকুয়ালস টু আমরা খুব ইজিলি দেখতে পাচ্ছি বিডি স্কোয়ার ডিভাইডেড বাই এডি, যেখানে বিডি স্কোয়ার, বিডি যেহেতু বলে দিয়েছে 6 সেমি, সুতরাং বিডি স্কোয়ার 6 × 6, আর এডি বলে দিয়েছে 4 সেমি, তাহলে এডি হচ্ছে 4। সুতরাং সিডির ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 36 ডিভাইডেড বাই 4 অর্থাৎ 9। তাহলে প্রশ্নে যেটা আমাদের কাছে জানতে চেয়েছিল সিডি, সেটা দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 9 সেমি। 8 নাম্বার কোয়েশ্চেন, tan 2a ইকুয়ালস টু cot ব্র্যাকেটে a মাইনাস 18 ডিগ্রি হলে 2a ধনাত্মক সূক্ষ্ম কোণ যদি হয় তাহলে কোণ a এর মান নির্ণয় করো। তাহলে যেটা বলে দিয়েছে এটা আমরা এখানে লিখে নিই। 4 এর 8 নাম্বার, tan 2a ইকুয়ালস টু cot a মাইনাস 18 ডিগ্রি। যেহেতু 2a ধনাত্মক সূক্ষ্ম কোণ 2a, সুতরাং a মাইনাস 18 ডিগ্রিও সূক্ষ্ম কোণই হবে। তাই আমরা এখানে, তোমরা চাইলে এই ট্যানটাকেও কটে কনভার্ট করতে পারো পুরো কোণের ফর্মুলা ওয়াইজ, বা এই কটটাকেও ট্যানে কনভার্ট করতে পারো। তো আমরা এখানে কটটাকে ট্যানে কনভার্ট করছি। tan 90 মাইনাস a মাইনাস 18 ডিগ্রি, বোথ সাইড থেকে tan সরে গেলে আমরা পেয়ে যাচ্ছি 2a ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস a প্লাস 18 ডিগ্রি। অর্থাৎ এই এটা এই পাশে আসলে 2 এর সঙ্গে একটা এ যুক্ত হয়ে 3a হয়ে যাবে, যেটা সমষ্টি হচ্ছে 90 প্লাস 18 অর্থাৎ 108 ডিগ্রি, যার ফলে আমরা কোণ a এর মান পেয়ে যাব, যেটা ওরা জানতে চেয়েছে 108 ডিভাইডেড বাই 3। 3 দিয়ে ডিভাইডেড করলে আমরা পাচ্ছি 3 3 are 9 আর 3 6 are 18। তাহলে a এর ভ্যালু আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 36 ডিগ্রি। 9 নাম্বার কোয়েশ্চেন, কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 cot থিটা হলে থিটার মান কত? চলো নির্ণয় করা যাক। ওরা বলেছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2 cot থিটা। এখানে আমরা এই কোসেকটাকে কটে, ত্রিকোণমিতির ফর্মুলা ওয়াইজ কটে কনভার্ট করে নেব। তাহলে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। সেই ধরুন কট স্কোয়ার থিটাকে আমরা কোসেক স্কোয়ার থিটাকে আমরা 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতেই পারি। এবার এটাকে একটা দ্বিঘাত সমীকরণ আকারে যদি আমরা সাজিয়ে নিই, যেখানে কট থিটাকে আমরা চলরাশি হিসেবে ইউজ করি, তাহলে রাশিটা এমনটা দাঁড়াচ্ছে যে কট স্কোয়ার থিটা মাইনাস 2 cot থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ a স্কোয়ার মাইনাস 2ab, b অর্থাৎ এখানে ইন্টু 1 ধরতে হবে, আর 1 এর স্কোয়ার 1ই হয়। সুতরাং এখানে আমরা লিখতে পারি cot থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। আর কোনো পূর্ণবর্গ রাশির যদি 0 হয় তাহলে তার এমনি মানটাও 0। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি যে cot থিটা ইকুয়ালস টু 1। আর cot কতর ভ্যালু 1 এটা আমি আশা করি কাউকে বলে দিতে হবে না, আমরা সবাই জানি cot 45 ডিগ্রির ভ্যালু 1। তাহলে আমরা এখানে থিটার ভ্যালু ইজিলি পেয়ে গেলাম, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। 10 নাম্বার কোয়েশ্চেনটা, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান
গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 নম্বর কোয়েশ্চেন, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত এখানে জানতে চেয়েছে। তাহলে অঙ্কটা আমরা এইভাবে সলভ করব। ফার্স্টে আমরা ধরে নেব যেহেতু দুজন অর্থাৎ শঙ্কু আর হচ্ছে গোলক দুটোরই ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান, তাই ফার্স্টে আমরা এইভাবে ধরবো। ধরি ঘনবস্তু দুটির ভূমির ব্যাসার্ধ লিখবে না, সরি, কারণ শঙ্কুর ক্ষেত্রে ভূমির ব্যাসার্ধ হলো, গোলকের ক্ষেত্রে তাই না। তো ঘনবস্তু দুটির ব্যাসার্ধ r একক এবং শঙ্কুর উচ্চতা h একক। ওরা প্রশ্নে বলে দিয়েছে যে এই দুটো ঘনবস্তুরই আয়তন সমান, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব শঙ্কুর আয়তন সমান সমান গোলকের আয়তন। যেহেতু আমরা এটা সমীকরণের আকারে লিখব, তাই শুধুমাত্র সংখ্যা মানটা ইউজ করব, এককটা নয়। শঙ্কুর আয়তনের ফর্মুলা আমরা জানি 1/3 পাই r স্কোয়ার h, যেখানে r হচ্ছে ভূমির ব্যাসার্ধ আর h হচ্ছে লম্ব উচ্চতা। একইভাবে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। বোথ সাইড থেকে পাই r স্কোয়ার সরে নিলে আমরা এখানে পাচ্ছি h/3 আর এখানে পাচ্ছি 4r/3। এরপর আমাদের প্রয়োজনে, অর্থাৎ আমরা যেহেতু এখানে ব্যাস আর উচ্চতার অনুপাত বের করব, সেই ধরুন আমরা রাশিটাকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এই এইচটাকে যদি 4r এর নিচে নিই তাহলে রাশিটা এরকম দাঁড়াচ্ছে 4r/h ইকুয়ালস টু, নিচে 3 টার্মটা কেটে নিতে পারো বা তোমরা এইভাবে বজ্র গুণনের ভঙ্গিতে 3/3 আকারে লিখতে পারো। তাহলে আমরা এখানে পাচ্ছি 4r/h ইকুয়ালস টু 3/3 অর্থাৎ 1। এরপর রাশিটাকে এইভাবে লিখলে 2 × 2r/h ইকুয়ালস টু 1, অর্থাৎ 2r/h ইকুয়ালস টু 1/2। 2r করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ওরা এখানে জানতে চেয়েছে, তোমরা প্রশ্নটা দেখলে বুঝতে পারবে, গোলকের ব্যাসের দৈর্ঘ্য আর শঙ্কুর উচ্চতার অনুপাত, সেই জন্য আমরা এরকম করছি। তাহলে এই ক্ষেত্রে 2r/h আমাদের বেরোচ্ছে 1:2। সুতরাং এখানে আমরা পেয়ে যাচ্ছি খুব ইজিলি যে গোলকের ব্যাসের দৈর্ঘ্য ইন্টু উচ্চতার অনুপাত হচ্ছে 1:2। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11, একটি নিরেট অর্ধগোলকের আয়তন 144 পাই ঘন সেমি হলে তার ব্যাস কত? ব্যাস কত আমরা ব্যাসার্ধটা ধরে নেব, পরবর্তীতে তার দ্বিগুণ থেকে ব্যাসটা পেয়ে যাব। তাহলে আমরা ধরি অর্ধগোলকটির ব্যাসার্ধ r একক। ব্যাসার্ধ r একক না, সরি, যেহেতু আয়তনটা ঘন সেমিতে আছে সুতরাং ব্যাসার্ধটা আমরা নিব r সেমি। অতএব অর্ধগোলকটির আয়তন, আমরা জানি অর্ধগোলকের আয়তনের ফর্মুলা 2/3 পাই r কিউব, যেখানে r হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে 2/3 পাই r কিউবই হচ্ছে আমাদের, যেহেতু আমাদের এই ক্ষেত্রে ব্যাসার্ধ r। এটা হচ্ছে আমাদের নির্ণয় করা আয়তন, আর ওদের নির্ণয় করা আয়তন হচ্ছে 144 পাই। তাহলে আমরা প্রশ্ন অনুসারে করতেই পারি 2/3 পাই r কিউব ইকুয়ালস টু 144 পাই। তাহলে আমরা এখান থেকে ইজিলি r কিউব ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি 144 পাই ডিভাইডেড বাই 2/3 পাই। পাই কেটে যাচ্ছে, আমরা 2/3টাকে একটু সাজিয়ে নিলে পাচ্ছি এরকম 144 ইন্টু 3 ডিভাইডেড বাই 2 দিয়ে এটা আমটাকে কাটলে আমরা পাচ্ছি 72। তার ফলে r কিউব ইকুয়ালস টু আমরা পাচ্ছি 72 ইন্টু 3। তাহলে এটাকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি যে r কিউব ইকুয়ালস টু 72 ইন্টু 3টাকে যদি আমরা ভাঙি তাহলে 72কে তোমরা এখানে দেখতে পাচ্ছ উৎপাদকে ভাঙলে 2 ইন্টু 2 ইন্টু 2 আর 3 ইন্টু 3 পাচ্ছি। আর যেহেতু এক্সট্রা আমাদের একটা 3 আছে তাহলে আমরা রাশিটাকে এইভাবে লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2, 3 ইন্টু 3 ইন্টু 3। এটা হচ্ছে r কিউব ইকুয়ালস টু। তাহলে যদি r ইকুয়ালস টু আমরা বের করি তাহলে রুট ওভার এখানে 3 থাকবে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে খুব ইজিলি আমরা r এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 2 ইন্টু 3, অর্থাৎ r ইকুয়ালস টু 6। আর যেহেতু ওরা ব্যাসটা জানতে চেয়েছে সুতরাং 2r ইকুয়ালস টু আমরা খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবো 2 ইন্টু 6 অর্থাৎ 12। তাহলে আমরা পেয়ে যাচ্ছি অর্ধগোলকটির ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি।
নেক্সট হচ্ছে 12 নম্বর কোয়েশ্চেন, ইউআই ইকুয়ালস টু এক্সআই মাইনাস 35/10, সামেশন অফ এফআই ইউআই ইকুয়ালস টু 30 এবং সামেশন অফ এফআই ইকুয়ালস টু 60 হলে এক্স বারের মান কত? তাহলে অঙ্কটা আমরা এভাবে সলভ করব। ইউআই ইকুয়ালস টু ওরা দিয়ে দিয়েছে এক্সআই মাইনাস 35/10 আর সামেশন অফ এফআই ইউআই ইকুয়ালস টু 30, সামেশন অফ এফআই ইকুয়ালস টু 60। আমরা যখন ক্রমযৌগিক অর্থাৎ স্টেপ ডিভিশন পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় করি তখন আমরা এক্সআই ইকুয়ালস টু ইউআই ইকুয়ালস টু এক্সআই মাইনাস এ বাই এইচ টার্মটা নির্ণয় করি, এ বাই এইচ, যেখানে এ হচ্ছে আমাদের কল্পিত গড় অর্থাৎ ধরে নেওয়া গড়টা, আর এইচ হচ্ছে আমাদের ক্লাস হাইট অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য। এখানে আমরা এই সমীকরণটার সাথে আমাদের এই সমীকরণ অর্থাৎ কোয়েশ্চেনে দিয়ে দেওয়া সমীকরণের কম্পেয়ার করব। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ তুলনা করে পাই আমরা যে a ইকুয়ালস টু 35 আর h ইকুয়ালস টু 10। তাহলে এখানে আমরা পাচ্ছি a ইকুয়ালস টু 35 আর h ইকুয়ালস টু 10। তাহলে খুব ইজিলি আমরা এবার ক্রমযৌগিক পদ্ধতিতে এক্স যৌগিক গড়টা নির্ণয় করতে পারবো। অতএব আমাদের এক্স বার অর্থাৎ নির্ণয় যৌগিক গড় ইকুয়ালস টু কত হবে? আমরা জানি ক্রমযৌগিক পদ্ধতির নিয়মটা a প্লাস সামেশন অফ এফআই ইউআই ডিভাইডেড বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ। এখানে a এর ভ্যালু আমরা জানি 35, সামেশন অফ এফআই ইউআই ওরা বলে দিয়েছে 30, সামেশন অফ এফআই হচ্ছে 60 আর এইচ এর ভ্যালু আমরা জানি 10। তাহলে ক্যালকুলেট করলে খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি 35 প্লাস 5 সুতরাং 40। তাহলে এক্স বারের ভ্যালু হচ্ছে 40। আশা করি তোমরা বুঝতে পেরেছো।